তুরাগ অস্ট্রেলিয়ার সবথেকে ধনী এলাকাগুলোর মধ্যে একটি। এখানে প্রচুর অভিজাত ফ্যামিলি, সেলিব্রিটি, রাজনীতিবিদ এবং ব্যবসা বসবাস করেন। জায়গাটা শান্ত, পরিষ্কার এবং নিরাপদ, কিন্তু জীবনযাত্রা বিলাসবহুল হওয়ার কারণে খরচ অত্যন্ত ব্যয়বহুল। তোরেকে রয়েছে বড় বড় মেনশন, হেরিটেজ লিস্টেড বাড়ি এবং লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট। এলাকা জুড়ে আছে নামকরা প্রাইভেট স্কুল, যেমন এসটি ক্যাথরিনস স্কুল, লরেটো ম্যাডফিল্ডস হিল। পাবলিক ট্রান্সপোর্ট, পরিবহন ব্যবস্থা ভালো এবং সহজে মেলবোর্ন সিটির সঙ্গে কানেক্টেড। সবুজে ঘেরা এলাকা, পরিষ্কার রাস্তাঘাট, চারিদিক গাছগাছালিতে ভরা। এক কথায় টরেকো মানে বিশাল স্ট্যাটাস আর ক্লাসি লাইফস্টাইল। টোরেকের একটি বিশাল বহুল বাড়ির সামনে অ্যাশ রঙের একটা লাক্সারিয়াস ল্যাম্বরগিনি থামানো। গাড়িটির মডেল ল্যাম্বরগিনি অ্যাডভেঞ্চার এলপি 784 আনলিমিটেড গাড়িটি ল্যাম্বরগিনি অ্যাভেঞ্চারদের সিরিজের সর্বশেষ এবং শক্তিশালী সংস্করণ। অস্ট্রেলিয়ার গাড়িটির মূল্য প্রায় $800 1400 AUD, যা বাংলাদেশি টাকায় 77,50,00,000 টাকা কাছাকাছি। গাড়ি থামার কিছুক্ষণ পর গাড়ি থেকে এক সুদর্শন যুবক বের হয়ে আসলো। যুবকটি অন্য কেউ না, সে হলো ড্রেক ইন্ডাস্ট্রিজের মালিক রায়হান আফতাব, আর যে ড্রাইক এর একমাত্র ছেলে আজলান ড্রাইক। আজলান গাড়ি থেকে বের হয়ে অ্যাশকে নামতে বলল। গাড়ি থেকে বের হয়ে অ্যাশের চোখ ছানাবড়া হয়ে গেল। তার চোখের সামনে একটা অত্যাধুনিক বিশাল বিলাসবহুল বাড়ি। এমন বাড়ি বাংলাদেশে বোধহয় একটাও নেই। বাড়ির সামনে নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা দ্য ড্রেক মেনশন। অ্যাশ বুঝলো এটা আজলানদের বাড়ি। ফ্লাইট থেকে নামার পর থেকেই অ্যাশ একের পর এক চমক দেখছে। প্রথমে আজলানের গাড়ি, আর এখন বাড়ি। সে জানতো যে আজলানের পরিবার ধনী, কিন্তু তারা যে এতটা বড়লোক হবে সে আশাও করেনি। তার কাছে এটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। সে মনে মনে ভাবছে, এটা যদি স্বপ্ন হয় তাহলে এই স্বপ্ন যেন সে সারা জীবন দেখে। মিস অ্যাশ, হ্যালো, শুনছেন? এটা বলেই আজলান অ্যাশকে হালকা ধাক্কা দিল। এত কিছু দেখার পর অ্যাশ এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল। আজলানের হঠাৎ ধাক্কা দেওয়ার ফলে সে ধরফড়িয়ে ওঠে। আর ইউ ওকে? হ্যাঁ, আমি ঠিক আছি। তাহলে ভেতরে চলো। চলুন। অ্যাশ ভেতরে ঢুকেছে আর বাড়িটা দেখছে। সে মনে মনে নিজেকে বলছে, এ কোন অসাধারণ বাড়ি নয়, এ হলো রাজপ্রাসাদ। আর মুচকে মুচকে হাসছে। বাড়ির ভেতর ঢুকতেই হঠাৎ সামনে থেকে কেউ একজন এসে আজলানকে জড়িয়ে ধরলো। Hey baby, how are you? আই এম ডুইং ফাইন। হাউ অ্যাবাউট ইউ? You know Aslan, your Olivia baby is always fine. ইয়েস, আই নো। অ্যাশের বোধহয় অলিভিয়ার আজলানকে জড়িয়ে ধরার ব্যাপারটা ভালো লাগলো না। সে হালকা কাশির শব্দ করলো। তার কাশির শব্দে অলিভিয়ার নজর তার দিকে গেল। সে আজলানের কাছ থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। অলিভিয়া অ্যাশকে দেখিয়ে আজলানকে জিজ্ঞাসা করলো, Who is this girl? ও, শি ইজ মাই পার্সোনাল সেক্রেটারি। আজলানের কথা শুনে অ্যাশের মন খারাপ হলো। যতই হোক সে এখন আজলানের সহধর্মী, কিন্তু আজলান তাকে তার পার্সোনাল সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। এই মুহূর্তে তার কাছে আজলানকে পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মানব মনে হচ্ছে। এতক্ষণ হাসি খুশি থাকা মুখটা চুপসে ছোট হয়ে গেছে। চোখের কোণে বোধহয় সামান্য পানিও জমে গেছে। That's good. Come inside. ভেতরে ঢুকতেই আজলান একজন সার্ভেন্টকে ডেকে অ্যাশকে গেস্ট রুমে নিয়ে যেতে বলল। অ্যাশ সার্ভেন্টের সাথে চলে গেল, আর আজলানও তার রুমে চলে গেল। তার বাবা মা আপাতত বাসায় নেই। তারা কোম্পানির কিছু কাজে দেশের বাইরে আছে। আজকালকের ভেতরে এসে পড়বে। অ্যাশ এতক্ষণ যাবৎ সারা ঘরময় পায়চারি করেছে আর ভেবেছে তাকে বিয়ের বিষয়টা নিয়ে যে কোনোভাবে আজলানের সাথে কথা বলতে হবে। একটু আগে একজন সার্ভেন্ট খাবার দিতে এসেছিল, তাকে বলেছে একটু আজলানকে ডেকে দিতে। আর এখন সে সারা ঘরময় পায়চারি করছে। কি জিজ্ঞাসা করবে সে? এটা ভেবেই তার টেনশনে হাত পা কাঁপছে। আসবো? হঠাৎ কারো আওয়াজে অ্যাশ চমকে উঠল।
সে দরজার দিকে না তাকিয়েও বুঝতে পারলো এটা আজলানের আওয়াজ। আজলান এসেছে। আসুন, আপনারই তো বাড়ি। তুমি নাকি ডেকেছিলে? হুম। কিছু বলবে? হ্যাঁ, বসুন, বলছি। আজলান গিয়ে বিছানায় বসে পড়ল। এখন বলো। আপনি কি আমাদের বিয়েটা নিয়ে কিছু ভেবেছেন? আজলান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তেমন কিছু ভাবিনি, কিন্তু তুমিও জানো আর আমিও জানি যে তারা সকলে আমাদের দুজনকে জোর করে বিয়ে দিয়েছিল। তারা যা ভেবেছে আমাদের মধ্যে তেমন কিছু হয়নি বা আমাদের মধ্যে তেমন কিছুই নেই, তাই আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো হবে। তুমি কি বলো? আলাদা হওয়ার কথা শুনে অজান্তেই অ্যাশের চোখের কোণায় পানি এসে গেছে। তার মনে হলো কেউ তার কাছে তার প্রাণ নিয়ে নেবে কিনা তার অনুমতি চাইছে। যদিও তাদের বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল, তবুও অ্যাশ কবুল বলার সাথে সাথে আজলানকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছে। আর সব থেকে বড় কথা, সে প্রথম দেখাই আজলানকে ভালোবেসে ফেলেছিল। তার এই মুহূর্তে আজলানকে বলতে ইচ্ছে হচ্ছে, না, আমি আপনাকে থেকে আলাদা হতে চাই না। আমি বিয়েটা যেভাবেই হোক না কেন, আপনি আমার স্বামী। আমার বিয়েতে না, আমি আপনার থেকে আলাদা হতে চাই না। আমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন, আপনি আমার স্বামী। আমরা বিয়েতের মতো পবিত্র একটা বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি এ বন্ধন ছিঁড়তে চাই না। আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। কিন্তু সেই এগুলো একটা কথাও মুখ ফুটে আজলানের সামনে বলতে পারল না। মনের কথা মনেই থেকে গেল। সে শুধু মাথা নাড়িয়ে আজলানের কথায় সম্মতি জানালো। আজলানও অ্যাশে সম্মতি পেয়ে খুশি হলো। সে ভেবেছিল অ্যাশ তাকে ডিভোর্স দিতে রাজি হবে না, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে অ্যাশ তাকে ছাড়তে রাজি হয়ে গেল। এতে বরং সে খুশিই হয়েছে। আজলান অ্যাশকে খেতে বলে রুমের বাইরে যেতে নিলে অ্যাশ তাকে থামিয়ে দেয়। আপনাকে কিছু জিজ্ঞাসা করা ছিল। বলো। মানে তখন যে মেয়েটা আপনাকে জড়িয়ে ধরেছিল, আপনি কি আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবেন? মানে আপনি কি মেয়েটাকে ভালোবাসেন? এসব কি বলছো তুমি? না, আসলে অ্যাশকে কথা শেষ করতে না দিয়ে আজলান তার দিকে এগিয়ে গেল। আজলান অ্যাশের কানের কাছে মুখ নিয়ে নেশাতুর কণ্ঠে বলল, Aslan's romance doesn't bloom with roses, it bleeds with thorns. সেটা সহ্য করার মতো ক্ষমতা এখন পর্যন্ত কারো হয়নি। আজলানের কথা বলার সময় তার ঠান্ডা নিঃশ্বাস অ্যাশের কাঁধে পড়ছিল। আজলানের নেশাতুর কণ্ঠ অ্যাশের কানে যেতেই আর ঠান্ডা নিঃশ্বাস তাকে স্পর্শ করতেই যেন সে বরফের মতো জমে গিয়েছিল, যার দরুন সে এতক্ষণ চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছিল। চোখ খুলতে দেখলো পুরো রুম ফাঁকা, রুমের কোথাও আজলান নেই। কিছুক্ষণ পর একজন সার্ভেন্ট এসে জানালো আজলান তাকে খাবার খেয়ে রেডি হয়ে থাকতে বলেছে। সার্ভেন্ট চলে যাওয়ার পরে অ্যাশ কি পরে রেডি হবে সেটা নিয়ে চিন্তায় পড়ে গেল। সে তো এক কাপড়ে বাড়ি থেকে আজলানের সাথে বের হয়ে এসেছে, তাহলে সে কি পরে রেডি হবে? তার কাছে তো এখন কোনো জামা কাপড়ই নেই। এসব ভাবতে ভাবতে অ্যাশের চোখ গেল রুমে থাকা একটা আলমারির দিকে। আলমারিটা খুলতে অ্যাশ সেখানে কিছু ড্রেস রাখা দেখলো। সে আর কিছু না ভেবে সেখান থেকে একটা ড্রেস নিয়ে চেঞ্জ করতে চলে গেল। Hey, Ash, please come quickly. We are getting late. ড্রয়িং রুমে দাঁড়িয়ে আজলান ঘড়ি পড়ছিল আর অ্যাশকে ডাকছিল। সিঁড়ি দিয়ে অ্যাশের নামার শব্দ পেয়ে ঘড়ি পড়া বাদ দিয়ে আসলাম অ্যাশের দিকে তাকালো। অ্যাশের দিকে তাকাতেই আজলানের যেন পুরো দুনিয়া থমকে গেল। অ্যাশ একটা স্কেটার ড্রেস পরেছে, যেহেতু এই ড্রেসগুলোতে হাঁটু বের করা থাকে আর অ্যাশ হাঁটু বের করা পোশাকে অভ্যস্ত নয়, তাই সে স্কেটার ড্রেসের সাথে জিন্সের প্যান্ট পরেছে। আজলান যতবারই অ্যাশকে দেখেছে ততবারই সে লং ড্রেস কিংবা শাড়ি পরেছিল। এ ধরনের ড্রেসে আজলানি এই প্রথমবার অ্যাশকে দেখছে, যদিও স্কেটার ড্রেসের সাথে জিন্স বেমানান। কিন্তু আজলানের কেন যেন এখন অ্যাশকে বিশ্ব সুন্দরী খেতাবটা দিতে ইচ্ছে করছে। হঠাৎ কিছু পড়ার শব্দে চমকে গিয়ে আজলানের হাত থেকে তার ঘড়িটা পড়ে গেল, আর তার সাথে সাথেই সে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। শব্দের উৎস খুঁজতে গিয়ে আজলান দেখলো অ্যাশ গালে এক হাত দিয়ে ফ্লোরে পড়ে আছে, আর অলিভিয়া তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে পাশেই দাঁড়িয়ে আছে। অলিভিয়াকে দেখা মাত্রও মনে হচ্ছে সে পারলে এখনই অ্যাশকে খেয়ে ফেলতো। অ্যাশকে গালে হাত দেওয়া দেখে আর তার পাশে অলিভিয়াকে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে আজলান বুঝলো যে অলিভিয়া হয়তো অ্যাশকে থাপ্পড় মেরেছে।
এই মেয়ের যে মুখের আগে হাত চলে তা আজলান ভালো করেই জানে। আজলান নিজের ঘড়ি ফ্লোর থেকে উঠিয়ে অ্যাশ আর অলিভিয়ার কাছে গেল। সে অ্যাশের হাত ধরে তাকে নিচ থেকে তুলল। অলিভিয়ার দিকে তাকিয়ে বলল, হোয়াটস রং উইথ ইউ অলিভিয়া? ওয়াই ডিড ইউ স্ল্যাপ হার? অলিভিয়া আজলানের কাছে এসে ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। I would have killed her if I could. You know what? She wore the sticker dress you gifted me on my birthday and also my jeans. You slapped her just for that? Sorry, I lost my mind when I saw her wearing the dress you gifted me. Sorry, tell her, not me. অ্যাশ বুঝলো যে জামাটা কার। তা জিজ্ঞেস না করে সেটা পরা উচিত হয়নি। নিজের ভুল বুঝতে পেরে সে বলল, No need to say sorry. Actually, the mistake was mine. I washed her dress without asking. Learn something from her. এটা বলেই আজলান অ্যাশের হাত ধরে তাকে বাইরে নিয়ে আসলো। অলিভিয়া আজলান আর অ্যাশের যাওয়ার দিকে তাকিয়ে বলল, I will deal with you. Today, Aslan made me hear all this thing because of you. If I don't throw you out of this house, then my name is not Olivia. Remember that. আপনাকে ধন্যবাদ। কেন? এই যে কিছুক্ষণ আগে আলভিয়া ম্যামের কাছ থেকে বাঁচালেন, আসলে আমি তো এক কাপড়ে আপনার সাথে বাড়ি থেকে বের হয়ে এসেছি, তাই সাথে কোনো জামা কাপড়ও নিয়ে আসতে পারিনি। আর তখন আপনি একজন সার্ভেন্টকে পাঠিয়ে আমাকে রেডি হতে বললেন, তাই আর কি পরব মাথায় আসছিল না। ড্রেসটা চোখের সামনেই ছিল, তাই কিছু না ভেবেই এটা পরে নিয়েছি। ভাবতে পারিনি যে আজলান অ্যাশের ঠোঁটের ওপরে আঙুল দিয়ে তাকে চুপ করিয়ে দিল। তুমি বড্ড বাচাল মেয়ে, অযথা অনেক কথা বলো। আমি তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন চেয়েছি? অ্যাশ দুই দিক দিয়ে মাথা নাড়িয়ে জবাব দিল, তাহলে বলছিলে কেন যে কি করেছো, কেন করেছো? যখন আমার কোনো কিছু জানতে হবে তখন আমি নিজেই তোমার কাছ থেকে এক্সপ্লেনেশন নিয়ে নেব, বুঝেছো? হুম, এখন চলো। কোথায় যাব আমরা? আগে তো গাড়িতে ওঠো, তারপর বলছি। না, আগে বলুন যে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। অ্যাশ চোখ সরু করে আজলানের দিকে তাকিয়ে বলল, আপনি আবার আমাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন না তো? আজলান অ্যাশের শিশুসুলভ কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। তার কাছে নাকি তাকে কিডন্যাপার লাগছে যে তাকে নিয়ে বিক্রি করে দিবে। হ্যাঁ, আমি তোমাকে বিক্রি করতেই নিয়ে যাচ্ছি। তোমাকে বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে আমি অলিভিয়াকে নতুন স্কেটার আর জিন্স কিনে দেব। এবার চলো। অ্যাশ মিনমিনিয়ে বলল, আমি যা শুনেছিলাম তাই কি ঠিক? বড়লোকরা কিপটেই হয়। কি বলছো? চলো। বলছি এটাই যে আমি আপনার সাথে কোথাও যাব না। প্লিজ বাচ্চাদের মতো করো না, গাড়িতে ওঠো। অ্যাশ চিৎকার দিয়ে বলল। ওঠো। সত্যিই যাবে না? সত্যি তো? আজলান অ্যাশকে আর কিছু বলতে না দিয়ে হঠাৎ করে তাকে কোলে তুলে নিল। এই কি করছেন আপনি? আমাকে কোলে নিলেন কেন? নামান বলছি। তুমি যে এতক্ষণ বাচ্চাদের মতো করলে। আমি বাচ্চাদের মতন করছি তাতে কি? তাই বলে আপনি আমাকে কোলে তুলে নেবেন? তুমি বাচ্চাদের মতো করলে দোষ নেই, আর আমি বাচ্চা ভেবে কোলে তুলে নিতেই যত দোষ। আমি এখানে দোষ গুণের বিচার করতে বসিনি। আমি আপনাকে নামাতে বলেছি। আপনি আমাকে কোলে থেকে নামান। আজলান অ্যাশের কোনো কথা পাত্তা না দিয়ে তাকে গাড়ির সামনে সিটে নিয়ে বসালো। অ্যাশ বারবার গাড়ি থেকে বের হতে চাচ্ছিল বিধায় আজলান তার টাই খুলে অ্যাশের হাত বেঁধে দিল আর গাড়িতে রাখা টেপ অ্যাশের মুখে লাগিয়ে দিল যাতে সে কিছু বলতে না পারে। এত কিছুর পরেও যখন সে দেখলো যে কোনোভাবে অ্যাশকে কন্ট্রোল করা যাচ্ছে না তখন সে অ্যাশকে বলল, তোমাকে কন্ট্রোল করতে না পারলে আমি কিন্তু নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবো। মনে রেখো, ভুল বোঝাবুঝির কারণে বিয়ে হলেও এখন কিন্তু আমি তোমার স্বামী। তোমার উপর এখন আমার সম্পূর্ণ অধিকার আছে। আজলানের কথার মানে বুঝতে পেরে অ্যাশ চুপসে গেল। আজলানও বাঁকা হেসে গাড়ি দরজা আটকে নিজের সিটে গিয়ে বসে পড়ল। অ্যাশের হাত থেকে টাই খুলে নিয়ে আবার পরে নিল। মুখ থেকে টেপ তুলে দরজার গাড়ির জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি থামলো একটা বহুতল ভবনের সামনে। ভবন ঠিক নয়, এটা তুরাকের সবচেয়ে বিখ্যাত শপিং মল যেখানে
পুরো অস্ট্রেলিয়ার এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো পাওয়া যায়। আজলান গাড়ি থেকে নেমে শপিং মলের ভিতরে ঢুকে গেল। অ্যাশ নির্বিকার ভঙ্গিতে গাড়িতেই বসে রইল, যেন মনে হচ্ছে আজলান যে ইচ্ছে করুক তাকে তার কিছু আসে যায় না। প্রায় ৩০ মিনিট পরে আজলান শপিং মল থেকে বের হলো, হাতে কতগুলো শপিং ব্যাগ। আজলান গাড়ির কাছে সেই শপিং ব্যাগগুলো অ্যাশের হাতে দিল। এগুলোতে কি আছে? ড্রেস? কার জন্য? তোমার। আমার ড্রেসের দরকার নেই। তাহলে কি বাড়িতে গিয়ে আবার অলিভিয়ার ড্রেস পরবে? আজলানের কথা শুনে অ্যাশ অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকালো। আমার দিকে ওভাবে তাকিয়ে লাভ নেই, ভুল কিছুই বলিনি আমি। সারা জীবন তো আর একটা জামা পরে কাটাতে পারবে না। অ্যাশও ভাবলো এখানে যে বর্তমানে সম্পূর্ণ একা, এখানে থাকতে হলে তার এখন হোক পরে হোক আজলানের সাহায্য লাগবেই। তাই যখন সে নিজেই সাহায্য করেছে তখন সেটা নিতে ক্ষতি কোথায়। অ্যাশকে নিশ্চুপ থাকতে দেখে আজলানের শপিং ব্যাগগুলো নিয়ে গাড়ির ভেতরের সিটে রেখে আবার গাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছানোর পর অ্যাশ আগে ভাগে গাড়ি থেকে নেমে শপিং ব্যাগগুলো নিজের হাতে নিয়ে নিয়েছে। অ্যাশের এমন কাণ্ড দেখে আজলান হেসে বাড়িতে ঢুকলো। অ্যাশও তার পিছু পিছু বাড়ির ভেতরে ঢুকলো। বাড়ির ভেতরে ঢুকতেই আজলানের তার মম ড্যাডের সাথে দেখা হলো। তারা ড্রয়িং রুমের সোফায় বসা ছিল। আজলান, ইয়েস ড্যাড। শুনলাম বাংলাদেশ থেকে তুমি নাকি কোনো মেয়েকে নিয়ে এসেছো। হ্যাঁ। তা সে কোথায়? তাকে তো দেখছি না। ও আসছে। ইতিমধ্যে অ্যাশও ড্রয়িং রুমে পৌঁছে গেল। আজলান অ্যাশকে দেখিয়ে বলল, ও অ্যাশ, আমার পার্সোনাল সেক্রেটারি। আজলানের মা কিছুটা ব্যঙ্গাত্মক সুরেই বলল, তা তুমি যে এই মেয়েকে এনেছো, মেয়ের ব্যাপারে খোঁজখবর নিয়েছো তো, নাকি যাকে তাকে নিয়ে এসেছো? এখানে কি মেয়ের কমতি পড়েছিল যে তোমাকে বাংলাদেশ থেকে একটা মেয়েকে নিয়ে আসতে হলো? তেমন কিছু না মম। তাহলে শুনলাম মেয়েটা নাকি আজকে না বলে অলিভিয়ার ড্রেস নিয়েছিল। তুমি অবশ্যই এই মেয়েকে এই বাড়িতে রাখবে না। কেন? অলিভিয়া মেয়েটাকে তেমন পছন্দ করছে না, আর আগামী মাসে তোমার আর অলিভিয়ার এঙ্গেজমেন্ট, সেটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। আমি চাই না এই মেয়ের জন্য তোমার আর অলিভিয়ার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। আজলানের এঙ্গেজমেন্টের কথা শুনে অ্যাশের মাথা যেন চক্কর দিয়ে উঠেছে। সে আর কোনো কথায় কান দিতে পারছিল না। তার মাথায় এখন একটা কথাই ঘুরছে, আগামী মাসে আজলানের এবং অলিভিয়ার এঙ্গেজমেন্ট। অ্যাশের চোখের কার্নিশ বেয়ে অশ্রুধারা বইতে লাগলো। মায়ের কথা শুনে আর অ্যাশের চোখের পানি দেখে আজলানের যেন মাথায় রাগ উঠে গেল। সে তার মায়ের কথার কোনো উত্তর না দিয়ে ওই অবস্থায় অ্যাশকে নিয়ে চলে আসলো। পেছন থেকে তার মা বাবা তাকে বারবার ডাকলেও সে সেদিকে একবারও ফিরে তাকালো না। আপনি যে তখন রাগের মাথায় বাড়ি থেকে আমাকে নিয়ে বের হয়ে আসলেন, এখন আমরা কোথায় যাব? তোমার কি মনে হয় আমার একটাই বাড়ি? এই আজলান ড্রেক চাইলে এক্ষুনি একটা বাড়ি কিনতে পারে, এতটুকু সামর্থ্য আমার আছে। এটা বলেই আজলান অ্যাশের সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো কোনো অজানা গন্তব্যে। অ্যাশ আর আজলান দাঁড়িয়ে আছে একটা ডুপ্লেক্স বাড়ির সামনে। বাড়িটা লোকালয় থেকে অনেকটাই দূরে, আশেপাশে তেমন কোনো বাড়ি নেই বললেই চলে। এদিকে মানুষের আনাগোনা অনেকটাই কম, যার কারণে পুরো এলাকা জুড়ে কেমন একটা ভুতুড়ে ভাব। এই বাড়িটা কার? আমার। আপনার? হ্যাঁ, আমার যখন মন খারাপ হয় কিংবা অনেক ডিপ্রেস থাকি তখন ফ্রেন্ডদের নিয়ে এখানে আড্ডা দিই। আমার ফ্রেন্ডস ছাড়া এই জায়গার কথা কেউ জানে না, এমনকি মম ড্যাডও না। আজলান কথা বলতে বলতে পাসওয়ার্ড দিয়ে বাড়ির দরজা খুলে ফেললো। অ্যাশ আজলানের সাথে বাড়ির ভেতরে ঢুকলো। বাড়ির ভেতরে ঢুকেই চারপাশের পরিবেশ দেখে অ্যাশের ভালো লাগতে শুরু করে দিল। সম্পূর্ণ ঘর একদম পরিপাটি করে রাখা, দেখে মনেই হচ্ছে না এটা একটা ছেলের ঘর। এক একটা জিনিস অনেক যত্ন সহকারে সাজিয়ে রাখা। আজলান অ্যাশকে বেডরুম দেখে কিচেনে চলে গেল। অ্যাশও ফ্রেশ হয়ে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখা শুরু করলো। কিছুক্ষণ বাদে আজলানের ডাকে অ্যাশ নিচে নেমে এলো। ডাকছিলেন? খিদে পেয়েছে, খাবার নিয়ে এসো। কিন্তু আমি তো খাবার বানাতে পারি না। পারো কি? খেতে। কিচেনে খাবার বানিয়ে রেখে এসেছি, নিয়ে এসো। অ্যাশ কিচেনে গিয়ে দেখলো আজলান আগে থেকেই সব খাবার তৈরি করে রেখেছে। সে খাবারগুলো নিয়ে চলে গেল। বাহ, আপনি তো অনেক সুন্দর রান্না করতে পারেন। আপনার বউ সত্যিই অনেক লাকি হবে। সত্যি বলছো?
হুম। তাহলে তো বলতে হচ্ছে তুমি অনেক লাকি। কেন? এই যে আমাকে জামাই হিসেবে পেয়েছো। আজলানের কথা শুনে অ্যাশের খাবার গলায় আটকে গেল। আজলান তাকে পানি এগিয়ে দিল। পানি খেয়ে অ্যাশ নিজেকে শান্ত করে বলল। অ্যাশের কথা ঘুরিয়ে আজলানকে প্রশ্ন করলো। আমাদের ডিভোর্সের খবর কি? শুনলাম আগামী মাসে আপনার আর অলিভিয়া ম্যামের এঙ্গেজমেন্ট। তার জন্যই মনে হয় আমাকে ডিভোর্স দেওয়ার জন্য এত তাড়া। কথাগুলো বলার সময় অ্যাশের কণ্ঠ কিছুটা কাঁপছিল, কিন্তু সে আজলানকে সেটা কোনোভাবেই বুঝতে দেয়নি। অ্যাশের কথা শুনে আজলান চুপ হয়ে গেল। তার চোখে মুখে কিছুটা রাগের আভাস দেখা যাচ্ছে। সে কিছুটা গম্ভীরভাবেই বলল। যেটা সম্পর্কে জানো না সেটা নিয়ে কখনো আমার সামনে কথা বলবে না। এটা বলেই আজলান খাবার ছেড়ে উঠে গেল। কোথায় যাচ্ছেন? খাবারটা তো শেষ করে যান। আজলান অ্যাশের কথার কোনো উত্তর না দিয়ে এই রুমে চলে গেল। এদিকে অ্যাশ আজলানের হাবভাব বোঝার চেষ্টা করেও বুঝতে পারছে না। এই আজলানকে যেন তার কাছে একদম অচেনা লাগছে। এখন পর্যন্ত সে আজলানের সাথে যতবারই কথা বলেছে তার কাছে আজলানকে মিশুক এবং হাসি খুশি একটা ছেলেই মনে হয়েছে, যার মধ্যে গভীরতার কোনো ছাপ নাই। কিন্তু আজলানের হঠাৎ এই পরিবর্তন যেন না চাইতেও তাকে ভাবাচ্ছে। কিছুক্ষণ বাদেই গাড়ির চাবি নিয়ে আজলান বাড়ি থেকে বেরিয়ে গেল। অ্যাশ কিছু বলারও সুযোগ পেল না। আজলান সারা রাত বাড়িতে ফেরেনি। অ্যাশ আজলানের জন্য অপেক্ষা করতে করতে সোফাতেই ঘুমিয়ে পড়েছে। ভেতরে ভোরের দিকে আজলান বাড়ি ফিরে পাসওয়ার্ড দিয়ে দরজা লক খুলতে অ্যাশকে সোফায় ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। সে চুপচাপ সোফার কাছে এসে অ্যাশকে কোলে তুলে বেডরুমে নিয়ে আসে। রুমে এসে অ্যাশকে বিছানায় শুয়ে দেয়। আলমারি থেকে কম্বল এনে অ্যাশের গায়ের ওপর দিয়ে দেয়। নিজের পছন্দের মানুষটার এত কেয়ার করার পর আজলান চুপচাপ তার পাশে গিয়ে বসে পড়ে। নিজের ঠোঁট গভীরভাবে ঘুমন্ত অ্যাশের কপালে ছুঁয়ে দেয়। মনে মনে বলে, আমি তো তোমার মায়ায় সেদিনই পড়েছি, যেদিন তোমায় প্রথম দেখেছিলাম। আমি জানি তোমার মনে অন্য কারো বাস। তোমার মনে এই আজলানের জন্য ভালোবাসার ছিটে ফোটাও নেই। যা আছে সবটা ওই রিয়ানের জন্যই। সেদিন ডিভোর্সের কথা বলে তোমাকে পরীক্ষা করেছিলাম যে তোমার মনে আমার জন্য কোনো জায়গা আছে কিনা। কিন্তু তুমি নির্দ্বিধায় তোমার দিন কবুল বলে গ্রহণ করা স্বামীকে এক মুহূর্তে ওই দিয়ানের জন্য ছেড়ে দিতে রাজি হলে। বাট বিলিভ মি মায়াবতী, আমি তোমাকে এতটা ভালোবাসবো যে তুমি চাইলেও দিয়ানকে আর মনে আনতে পারবে না। তোমার মনের প্রত্যেকটা কোণায়, তোমার শরীরের প্রত্যেকটা ভাঁজে শুধু এই আজলান বিচরণ করবে। ট্রাস্ট মি, এমনটাই হবে। এটা বলেই আজলান রুম থেকে নিঃশব্দে বেরিয়ে গেল। ঘুমন্ত অ্যাশ আজলানের থেকে পাওয়া প্রথম স্পর্শ অনুভবও করতে পারল না। সকাল 7টায় দিকে অ্যাশের ঘুম ভাঙলো। ঘুম ভাঙতে সে সারা ঘরে একটা ম্যানলি পারফিউমের ঘ্রাণ পেল। চোখ মেলেই সে নিজেকে বিছানায় দেখলো। অ্যাশ মনে মনে ভাবলো, আমি তো সোফায় ছিলাম, আমাকে এখানে কে নিয়ে আসলো? আচ্ছা, আজলান বাড়িতে এসেছে নাকি? উনি আবার আমাকে রুমে নিয়ে আসেনি তো? এটা ভাবতেই ভাবতে এক মুহূর্ত দেরি না করে অ্যাশ রুমের বাইরে চলে আসলো। সারা বাড়ি যে সে আজলানকে খুঁজলো, কিন্তু কোথাও আজলানের দেখা পেল না। একসময় ক্লান্ত হয়ে সোফায় বসে পড়তেই তার মাথায় এলো, কাল তো ছাদের দরজা আটকানো ছিল। একটু আগে রুম থেকে বের হওয়ার সময় মনে হলো ছাদের দরজাটা খোলা দেখলাম। উনি আবার ছাদে নেই তো? অ্যাশের ক্লান্ত মস্তিষ্কে ছাদের কথা আসতে সে ছাদে দৌড়ে চলে গেল। কিন্তু ছাদে এসে সে এমন একটা লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা সে কল্পনাতেও আনেনি। অ্যাশ ছাদের দরজা খুলতেই দেখতে পেল আজলান খালি গায়ে বুক ডাউন দিচ্ছে। তার সারা গায়ে ঘাম লেপ্টে আছে, সারা শরীর দিয়ে ঘাম ঝরছে। ঘামের কারণে বাদামি রঙা চুলগুলো কোলে কপালে লেপ্টে আছে। অতিরিক্ত গরমের কারণে আজলানের ধপধপে ফর্সা শরীর লালচে বর্ণ ধারণ করেছে। আজলানকে এমন একটা শার্টলেস অবস্থায় দেখে অ্যাশের বোধহয় গলা শুকিয়ে গেল। সে ঢোকিল, তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপাকাঁপি করতে লাগলো। হার্ট এমনভাবে লাফাচ্ছে যেন বুক চিরে বেরিয়ে আসবে এখনই। অনেক কষ্টেই ছাদের দরজা আটকে দরজা হেলান দিয়ে দাঁড়ালো। তার বুক দ্রুত গতিতে লাফাচ্ছে, সারা শরীর ঘামছে। সে বুকে হাত দিয়ে নিজেকে শান্ত করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। হঠাৎ দরজা আটকানোর শব্দে আজলানের নজর ছাদের দরজার দিকে গেল। তার মনে হলো দরজার বাইরে কেউ আছে, কিন্তু এ বাড়িতে তো অ্যাশ আর সে ছাড়া আপাতত কেউ নেই।
আচ্ছা, তার কোনো ফ্রেন্ড আসেনি তো? এটা ভেবে আজলান শার্ট হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। আচমকা দরজা খুলতেই দরজায় হেলান দিয়ে থাকা অ্যাশকে নিজের ভার সামলাতে না পেরে সোজা আজলানের লোমশ বুকে গিয়ে পড়ল। অ্যাশ সেভাবে কিছুক্ষণ আজলানের বুকের সাথে মিশে রইল, যেন সে আজলানের বুকে তার জন্য ঠাঁই খুঁজেছে। হঠাৎ তার নাকে একটা স্ট্রং ম্যানলি পারফিউমের ঘ্রাণ আসলো, যেটা সে ঘুম থেকে ওঠার পরেই পেয়েছিল। পারফিউমের ঘ্রাণের সাথে সাথে ঘামের ঘ্রাণ মিশ্রণের ফলে যেন অন্য একটা ঘ্রাণের সৃষ্টি হয়েছে, যেটা বারবার তাকে মাতাল করে তুলছে আর আজলানের দিকে তাকে আকর্ষিত করছে। অ্যাশ আর আজলান দুজনেই এই মুহূর্তে উপভোগ করছে। আজলান মনে মনে ভাবছে, এভাবেই যদি সারা জীবন তুমি আমার বুকের সাথে মিশে থাকতে, তাহলে কতই না ভালো হতো মায়াবতী। আমি তোমাকে নিজের মনের মণিকোঠায় যত্ন সহকারে লুকিয়ে রাখতাম। আজলানের ভাবনার মাঝেই অ্যাশ আজলানের বুক থেকে মাথা তুলে তার দৃষ্টিতে দৃষ্টি নিক্ষেপ করলো। অ্যাশের তীক্ষ্ণ দৃষ্টি যেন আজলানের বুকে ঝড় তুলে দিচ্ছে, ভেতর থেকে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আচমকা এমন একটা রোমান্টিক মুহূর্ত ভেস্তে দিয়ে অ্যাশ আজলানের কাছে বোকার মতো একটা প্রশ্ন করে বসলো। আপনি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন আজরান? অ্যাশের হঠাৎ এমন প্রশ্নে আজলান ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। অ্যাশের প্রতি তার রাগটা যেন মাথা চাড়া দিয়ে উঠল। সে ধাক্কা দিয়ে অ্যাশকে নিজে থেকে দূরে সরিয়ে দিল। অ্যাশ পড়ে যেতে নিয়েও নিজেকে কোনো মতে সামলে নিল। আপনি কি পাগল নাকি? এভাবে কেউ কাউকে ধাক্কা দেয়? যদি পড়ে যেতাম? শুধু তো একটু পারফিউমের নামটাই জানতে চেয়েছি। বললে বলবেন, না বললে না। তাই বলে এভাবে ধাক্কা দিবেন? কমন সেন্স কি ছাদে রেখে এসেছেন? আজলান অ্যাশের কথার কোনো উত্তর না দিয়ে বলল, রুমে গিয়ে রেডি হও ফার্স্ট। আমার সাথে আজকে থেকে অফিসে যাবে। আমি কেন অফিসে যাব? তোমার কি মনে হয় আমি কি তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? নেভার। নিজের উপার্জন আজকে থেকে তুমি নিজে করবে। কিন্তু আমি একটা কথা দুইবার বলতে পছন্দ করি না। অ্যাশ, রুমে যাও আর ফার্স্ট রেডি হয়ে ড্রয়িং রুমে গিয়ে বসো। এটা বলেই আজলান রুমে চলে গেল। অ্যাশ বোকার মতো আজলানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। যা বাবা, এই লোকটার আবার হঠাৎ করে কি হলো? এটা বলে অ্যাশও রুমে চলে গেল। ওয়াশরুমের দরজা খুলো না আজলান। আর একটু। আরেকটু আরেকটু করে আপনি আমাকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছেন। তো আমি কি তোমাকে দাঁড়িয়ে থাকতে বলেছি? বসে থাকো। ফাজলামো করবেন না, তাড়াতাড়ি বের হন। এত সময় ওয়াশরুমে কি করেন? ওয়াশরুমে মানুষ যা করে আমি তাইই করি। অ্যাশ মিনমিনিয়ে বলল, ভাগ্যিস আপনি অস্ট্রেলিয়া থাকেন, বাংলাদেশে না। বাংলাদেশে থাকলে আর বাংলাদেশের লেখিকাদের গল্প পড়ে বুঝতেন মানুষ ওয়াশরুমে বসে কি কি করে। ছ্যা ছ্যা। ওয়াশরুমের ভেতর থেকে আজলান বলে উঠল। কি হলো? ছ্যাঁ ছ্যাঁ করছো কেন? অ্যাশের কথা শেষ হতে না হতেই আজলান খালি গায়ে শুধু টাওয়াল পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আজলানকে এই অবস্থায় দেখে অ্যাশের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আজলানকে দেখেই অ্যাশ কিছুটা ঘাবড়ে গেল। আজলানের অ্যাশের ঘাবড়ানো দেখে অ্যাশকে আরেকটু ঘাবড়ে দেওয়ার জন্য তার কাছাকাছি যেতে শুরু করলো। আজলান অ্যাশের দিকে এগোচ্ছে আর অ্যাশ পেছনের দিকে পেছাচ্ছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন আপনি? এভাবে আমার দিকে এগোচ্ছেন কেন? অ্যাশের প্রশ্ন শুনে আজলানের মুখভঙ্গির কোনো পরিবর্তন দেখা গেল না। সে এখনো আগের মতো তার দিকে এগিয়ে যাচ্ছে। অ্যাশ কি করবে ভেবে না পেয়ে আজলানকে ধাক্কা দিয়ে দৌড়ে ওয়াশরুমের ভেতর ঢুকে গেল। আজলান অ্যাশের যাওয়ার দিকে দেখে বাঁকা হাসি দিয়ে বলল, এইটুকুতে এই অবস্থা? যখন তোমাকে আমি নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নেব, তখন তোমার কি হাল হবে মায়াবতী? পারবি তো আমাকে সামলাতে? এক দৌড়ে ওয়াশরুমে ঢুকাতে অ্যাশের যান যায় যায় পালা। সে অনেক কষ্টে নিজেকে সামলে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই প্রশ্ন করলো, আজলান আমার কাছে আসলে আমার এমন কেন হয়? কেন আমি নিজেকে সামলাতে পারি না? কেন সকল অনুভূতিরা তখন খোলা আকাশে ওড়ার জন্য ডানা ঝাপটায়? আমি কি তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি? সে যদি জানতে পারে আমি তাকে ভালোবেসে ফেলেছি, তাহলে কি সে আমাকে গ্রহণ করে নেবে? আচ্ছা, সে কি পারে না আমাকে ভালোবাসতে?
আমিও না কি ভাবছি, পরের মাসেই তো তাদের এঙ্গেজমেন্ট অলিভিয়া ম্যামের সাথে। সে যদি তাকে ভালোই না বাসতো তাহলে কি তাদের সম্পর্ক এঙ্গেজমেন্ট পর্যন্ত গড়াতো? হয়তো তার জীবনে অন্য কারো অস্তিত্ব আছে এটা জেনেও নিজের ভালোবাসার কথা তার সামনে প্রকাশ করলে নিজের কাছেই নিজে ছোট হয়ে যাব। তার থেকে না হয় সবটা অপ্রকাশিতই থাক, আমি গোপনেই না হয় তাকে সারা জীবন ভালোবেসে যাব। এগুলো বলেই অ্যাশ আয়নার দিকে তাকে নিজের ওপর তাচ্ছিল্যের হাসি হাসলো। আজ তার নিজের ভাগ্যের উপরই নিজের ঘৃণা হচ্ছে। প্রথম যাকে ভালোবাসলো তাকে পেল না, আর তারপরে যার মায়ায় পড়লো যাকে ভালোবাসলো তার জীবনে অন্য নারীর অস্তিত্ব বিদ্যমান। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সেদিকেই নদী শুকিয়ে যায়। অ্যাশ ফ্রেশ হয়ে বের হতে দেখলো পুরো রুম খালি। সে বুঝলো আজলান ড্রয়িং রুমে আছে। সেও রেডি হয়ে নিচে চলে গেল। নিচে নামতেই তার চোখ পড়লো সোফার পায়ের উপর পা তুলে বসে থাকা আজলানের দিকে। সে অন্য কোনো দিকে না তাকে ফোনে গেমস খেলছে। আজলান সাদা শার্টের সাথে কালো প্যান্ট আর কালো কোট পরেছে। আজলানকে এই প্রথম ফর্মাল গেটআপে দেখে অ্যাশ আবারও হালকা করে ক্রাশ খেল। আজলানের দিকে তাকে তাকে সিঁড়ি দিয়ে নামতে নিতেই পা মচকে নিচে পড়ে গেল অ্যাশ ঠাস। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে আজলান সিঁড়ির দিকে তাকালো। অ্যাশকে পড়ে যেতে দেখে এতক্ষণ স্বাভাবিক থাকা মুখভঙ্গির পরিবর্তন হয়ে গেল। সেটা অ্যাশের জন্য চিন্তা নাকি বিরক্তি তা দেখে বোঝার কোনো উপায় নেই। ফোনে গেমস খেলা বাদ দিয়ে সে অ্যাশের কাছে দৌড়ে গেল। রাগী রাগী কণ্ঠে জিজ্ঞাসা করলো, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? আজলানের কণ্ঠে স্পষ্ট রাগের আভাস পেয়ে অ্যাশ কাঁদো কাঁদো গলায় পড়ল, পা মচকে গেছে, উঠতে পারছি না, একটু হেল্প করুন প্লিজ। সব সময় তো আর আমি তোমাকে হেল্প করতে পারবো না। নিজের ক্ষত তোমার নিজেকেই সারাতে হবে। আজলানের এত কঠিন কথা বোধ হয় অ্যাশের মাথায় ঢুকলো না। সে আবারও আজলানকে বলল, সত্যি একা উঠতে পারছি না, একটু হেল্প করুন। এটা বলে আজলানের দিকে তার হাত বাড়িয়ে দিল। আজলান অ্যাশের হাত ধরে তাকে উঠাতে নিলে অ্যাশ মুখ দিয়ে অস্ফুট স্বরে আহ বলে উঠল। আজলান বুঝলো সে পায়ে একটু বেশি ব্যথা পেয়েছে, তাই আর কিছু না বলে তাকে কোলে তুলে নিল। এই কি করছেন? দেখতে পাচ্ছ না? আমাকে কোলে থেকে নামান। আপনি কথা নেই বার্তা নেই, সুযোগ পেলেই শুধু আমাকে কোলে নেন কেন? অন্য কিছু করার সুযোগ পাই না তাই। কি? কিছু না। এরপর থেকে দেখতে ইচ্ছে হলে আমাকে বলবে। সারাদিন তোমার সামনে বসে থাকবো, তারপরেও আর আমাকে দেখার চক্করে নিজের হাত পা ভেঙে ফেলো না। অ্যাশ ধরা পড়ে যাওয়া চোরের মতো আমতা আমতা করে বলতে লাগলো, আ- আমি আমি কেন আপনাকে দেখব? ওটা তো হঠাৎ করে পাটা মচকে গেল, তাই নিচে পড়ে গেলাম। আজলান অ্যাশের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দাঁত কিরমিরিয়ে বলল, কি সুন্দর মিথ্যে বলতে পারো তুমি। আই অ্যাপ্রিসিয়েট ইট। অ্যাশ আজলানের দিকে তাকাতেই আজলানের তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করে লজ্জায় চোখ নামিয়ে নিল। আজলান অ্যাশকে নিয়ে সোফাতে বসিয়ে দিল। নিজে হাঁটু গেড়ে অ্যাশের পায়ের কাছে বসলো। পায়ে হাত নিতেই অ্যাশ পা সরিয়ে নিল। কি করছেন আপনি? পায়ে হাত দিচ্ছেন কেন? কতটা ব্যথা পেয়েছো দেখতে হবে না? আমি দেখাচ্ছি, আপনি পায়ে হাত দিবেন না। কেন, আমি হাত দিলে কোনো সমস্যা? সমস্যা তো বটেই, আপনি আমার থেকে কতটা বড়। আপনি আমার পায়ে হাত দিলে পাপ আমারই হবে। বেশি না তো, তোমার থেকে মাত্র 10 বছরের বড়। 10 বছর? তাহলে আপনার বয়স কত? গুনে দেখো। 21 + 10 31। আপনার বয়স 31? বিস্ময়ে অ্যাশের চোখের কোটর থেকে বেরিয়ে আসার পালা। হুম। আপনাকে দেখলে মনে হয় না যে আপনি বুড়ো হয়ে গেছেন। আজলানের মাথায় আগুন ধরানোর জন্য অ্যাশের এই কথাটাই যথেষ্ট ছিল। সে অ্যাশের পায়ের কাছ থেকে উঠে তাকে সোফার সাথে চেপে ধরলো। চুপ, একদম চুপ। আমি বুড়ো হলে তুমি বুড়ি। 21 বছরে কোনো মেয়ে কচি খুকি থাকে না। বাংলায় প্রবাদ আছে না, কুড়িতে বুড়ি। তুমি তো আরো 1 বছর আগে পেরিয়ে এসেছো। আর আমি এখনো বুড়ো নাকি জোয়ান তা সময় হলে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। সাথে চেপে ধরলো। এটা বলে আজলান অ্যাশকে ছেড়ে রুমে ফার্স্ট এইড বক্স আনতে গেল। কি হয়েছে? মুখটা প্যাঁচার মতো করে রেখেছো কেন? অ্যাশ মনে মনে বলল, একটু আগে আমাকে বুড়ি বলে এখন আবার দরদ দেখে জিজ্ঞাসা করা হচ্ছে।
মুখটা প্যাঁচার মতো করে রেখেছো কেন? আমাকে যে বুড়ো বললে, মনে রেখো পুরুষ মানুষ 40-এও জোয়ান। অ্যাশ বিস্ময়ের দৃষ্টিতে আজলানের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, লোকটা মনের কথা শুনতে পাই নাকি? মানুষ যদি মনে মনে এত জোরে কথা বলে তাহলে আমি না শুধু বাইরের মানুষজনও শুনতে পাবে। আমি কি সত্যি মনে মনে এত জোরে কথা বলি? পায়ে ওষুধ লাগানো শেষ, এখন এখন ফাস্ট ওঠো, অফিসে যেতে হবে। আজকে তোমার জন্য আমারও যেতে লেট হচ্ছে। আজলানের কথা শুনে অ্যাশ বাচ্চাদের মতো উম, মুখ ফুলিয়ে সোফা থেকে উঠে বাইরে চলে গেল। আজলান দরজা লক করে গাড়ির কাছে আসতেই দেখতে পেল অ্যাশ আগে থেকে গাড়িতে উঠে মুখ ফুলিয়ে বসে আছে। সে মুচকি হেসে গাড়িতে উঠল। গাড়িতে উঠতে দেখতে পেল অ্যাশ সিট বেল্ট না লাগিয়ে বসে আছে, তাই সে ঝুঁকে সিট বেল্ট লাগানোর চেষ্টা করলো। আজলানকে এভাবে নিজের দিকে ঝুঁকতে দেখে অ্যাশ ঘাবড়ে গেল। সে দ্রুত জানালার দিকে মুখ ফিরিয়ে দিল। অ্যাশের এমন কাণ্ড দেখে আজলান বলল, তোমাদের মেয়েদের মাথায় কি সারাক্ষণ বাজে চিন্তাই ঘোরে? অ্যাশ তখনও জানালার দিকে মুখ ফিরিয়ে রেখেছে। অ্যাশের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আজলান কিছুটা দমে গেল। সে চুপচাপ গাড়ি চালাতে শুরু করলো। গাড়ি এসে থামলো ট্রেক ইন্ডাস্ট্রিজের সামনে। গাড়ি থামার সাথে সাথে কিছু গার্ডরা এসে আজলানের গাড়ির দরজা খুলে দিল। অ্যাশের দিকে দরজা খুলতে নিলে আজলান চোখের ইশারায় তাদেরকে চলে যেতে বলল। আজলানের ইশারা পেয়ে তারা আবার যে যার অবস্থানে ফিরে গেল। আজলান গাড়ি থেকে বের হয়ে অ্যাশের কাছে গেল। অ্যাশ এখনো সেই আগের মতোই মুখ ফুলিয়ে বসে আছে। আজলান দরজা খুলে বলল, ম্যাডাম, আপনার মান অভিমানের পালা শেষ হলে এবার নামুন প্লিজ, অফিস এসে গেছে। অ্যাশ আজলানের কথা কোনো প্রত্যুত্তর না দিয়ে চুপচাপ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তার চোখের সামনে ড্রাগ ইন্ডাস্ট্রিজ। অ্যাশ আজলানের জন্য অপেক্ষা না করে অফিসের ভেতরে ঢুকতে নিলে হঠাৎ আজলান সামনে এসে প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। কি হলো, সঙ্গের মতন এভাবে সামনে এসে দাঁড়ালেন কেন? আজলান গম্ভীর স্বরে উত্তর দিল, কিছু জানানোর ছিল। যা জানানোর আছে তাড়াতাড়ি বলে ফেলুন। আজলান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখো অ্যাশ, বাড়িতে আমাদের যতই ঝামেলা হোক না কেন, অফিসে আমি তোমার বস আর তুমি আমার এমপ্লয়ি, সো আমি তোমার থেকে সেরকমই আচরণ এক্সপেক্ট করব। অ্যাশ মনে মনে আজলানকে ভেঙচি দিয়ে বলল, এসেছে আমার কোন দেশের রাজা বাচ্চা, ওনার সাথে বসের মতন আচরণ করতে হবে। বয়ে গেছে আমার। হে সৃষ্টিকর্তা, আগে তো এই বদমাস আমাকে বাড়িতে শান্তি থাকতে দিত না, কিছু উল্টা পাল্টা হলে এক গাদা জ্ঞান দিত। এবার এখন অফিসও আমার ওপরে ছড়ি ঘোরাবে। আমার জীবনে কি একটু শান্ত লেখনি? কিন্তু মুখে বলল, ওকে স্যার, আমি যখন এখন থেকে আপনার কোম্পানির এমপ্লয়ি, তাহলে বলুন আপনার জন্য কি করতে পারি? আপাতত আমার সাথে চলো, বাকিটা পরে দেখা যাবে। এটা বলেই আজলান অফিসের ভেতরে চলে গেল। অ্যাশ ও আজলানের কথা মতো তার পিছু পিছু গেল। অফিস রুমে সকলের ব্যস্ততা চলছে। হঠাৎ দরজা খুলে আজলান অফিস রুমে প্রবেশ করে চিরচেনা গম্ভীর মুখে সোজা হয়ে হেঁটে সকলের সামনে এসে দাঁড়ায়। পাশে একজন নতুন মুখ। এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। আজলানের কথা শুনে যে যার কাজ ছেড়ে আজলানের দিকে মনোযোগ দিল। ইনি হলেন নিউ ইন্টার্ন মিসেস অ্যাশ। আজ থেকে আপনাদের সাথে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করবে। যেহেতু আপনারা অনেক আগে থেকে এই ডিপার্টমেন্টে আছেন, আশা করি কাজের বিষয়ে সকলে তাকে সাহায্য করবেন। সবাই হাতে তালি দিয়ে অ্যাশকে তাদের টিমে স্বাগতম জানালো। জ্যাক, ওকে তুমি ব্রিফ করে দাও, বাকিরা যে যার কাজ করো। আর কিছু না বলে আজলান সোজা নিজের কেবিনে ঢুকে দরজা লাগিয়ে দিল। চলুন। অ্যাশ জ্যাকের সাথে নিজের ডেস্কে চলে গেল। আজলান তার কেবিনে ঢুকতেই দেখতে পেল সেখানে আগে থেকেই কেউ আছে। লোকটা চেয়ারে বসে অন্যদিকে মুখ ঘুরিয়েছিল, তাই তার চেহারা দেখা যাচ্ছিল না। হু আর ইউ অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং ইন মাই কেবিন? হাউ ডিড ইউ এন্টার দ্য কেবিন? আনসার মি। আজলানের কথার বিপরীতে অপর পাশ থেকে লোকটি অট্টহাসি ভেসে আসলো। আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন মিস্টার আজলান ট্রিক? কথাটা আজলানের কাছে পরিচিত ঠেকলো। লোকটি আজলানের দিকে ফিরতে আজলানের সামনে ভেসে উঠলো এক চিরচেনা মুখ। আজলানের বিস্ময় কণ্ঠ বলল, তুই? আজলানের বিস্মিত কণ্ঠে বলল, তুই? হ্যাঁ, আমি রিবান জাইয়ান। দেখে অবাক হলি যে? আমাকে এক্সপেক্ট করিসনি, তাই না? আজলান রিভানের কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলল, আরে ইয়ার, কি যে বলিস না, এই কোম্পানিতে আমার যতটা অধিকার আছে ঠিক ততটা তোরও।
তো যখন খুশি এখানে আসবি, যখন খুশি যাবি। তাতে আমার এক্সপেক্ট করা বা না করার কি আছে? ভুল বললি, এই কোম্পানির 90% শেয়ার তোর আর 10% আমার। আমি চাইলেও এই কোম্পানিতে তোর মতো অধিকার দেখাতে পারবো না।